ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের প্র্যাকটিস, রায়ান উইলিয়ামস এখানে আছেন। নাবিল ভাই, কি মনে হচ্ছে রায়ান উইলিয়ামসের ইন্টিগ্রেশনটা শেষ পর্যন্ত কি হবে, আর বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটায় স্কোয়াড কেমন হতে পারে? দেখেন, ফার্স্টে রায়ান উইলিয়ামস টপিকটাতেই আসি। এটা ইন্ডিয়ার মাইন্ড গেম কিনা এখন আসলে ফিগার আউট করা যাচ্ছে না, বাট মাইন্ড গেম হোক আর না হোক, রায়ান উইলিয়ামসকে খেলাতে হলে আজকে রাতের মধ্যে আপনার অফিসিয়াল 23 যে লিস্টটা দিতে হয় সেই লিস্টে নাম রাখতে হবে। আপনি যদি আজকে রাতের পর ধরেন আগামীকাল সকালবেলা আপনার অস্ট্রেলিয়া থেকে এনওসি আসলো, ফিফা এফসির সাথে আপনার ভালো সম্পর্ক, আপনি ওখান থেকে হচ্ছে আগেই গ্রিন সিগন্যালটা আপনি এর পরপর ম্যানেজ করে ফেললেন, তাহলে কিন্তু হবে না। আলটিমেটলি রায়ান উইলিয়ামসকে খেলাতে হলে আজকের মধ্যে ইন্ডিয়ার সেই সেটআপটা আসলে করতে হবে। এখন রায়ান উইলিয়ামস খেললে আপনার ইন্ডিয়ার স্টার্টিং লাইন আপটা হবে একরকম, রায়ান উইলিয়ামস যদি না খেলেন তখন হচ্ছে আপনার ইন্ডিয়ার প্রবাবল স্টার্টিং লাইন আপটা হবে একটু হলেও অন্যরকম। এই জায়গায় দেখেন, রায়ান উইলিয়ামসকে কিন্তু ভুটানের এগেইনস্টে যে প্র্যাকটিস ম্যাচটা ইন্ডিয়া খেলেছে, ক্লোজ ডোর প্র্যাকটিস ম্যাচ যেটা ছিল, সেই ম্যাচেও কিন্তু এই রায়ান উইলিয়ামস কিন্তু গোল করেছিলেন। অস্ট্রেলিয়ার আন্ডার 20 টিমে খেলেছেন, আন্ডার 23 টিমে খেলেছেন, অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমেও খেলেছেন, এবং এইবার তো ধরেন লাস্ট 2 সিজন ধরে তিনি আইএসএল এ খেলছেন। আর আমি রায়ান উইলিয়ামসের প্রোফাইলটা দেখছিলাম, তিনি একসময় ফুলহামে খেলেছেন। ফুলহামের মেইন টিমে হয়ে প্রিমিয়ার লিগ খেলা হয় নাই তার। চ্যাম্পিয়নশিপে যখন ফুলহাম ছিটকে গেল 2014-তে তার ডেবি হয়েছিল, এরপরে বার্নসলি, সেখানে চ্যাম্পিয়নশিপের দিকগুলোতেই দলগুলোতেই তার বেশি খেলা হয়েছে। আর এই রায়ান উইলিয়ামসের যদি স্ট্যাটটা দেখেন, গত বছর আইএসএল এ তিনি 22 ম্যাচে 7 গোল করেছেন, 4টা অ্যাসিস্ট তার আছে। হাফ স্পেস ধরে যেই রানগুলো তিনি মেক করেন, রাইট ফুট লেফট ফুট দুই পায়েই তার শুটিং অ্যাবিলিটি খুবই দুর্দান্ত। বেশ ড্রিবলিংও আছে, খুব বেশি ইয়া করেন না, বলটা প্যাচান না, বা ওইভাবে কি বলে ড্রিবলিং করে 2-1টা প্লেয়ার টেক অন করার চেষ্টা তিনি করেন না। খুবই ডিরেক্ট অ্যাপ্রোচ, রান মেক করেন, শট করেন, একেবারে অন টার্গেট। এবং এই জায়গায় ধরেন তার ম্যাচে ওয়ার্ক রেটটা ভালো পাওয়া যায়, তার পেস, ড্রিবলিং, এগুলার তো আপনার প্রশংসা তো করতেই হয়। সবকিছু মিলিয়ে ওই রায়ান উইলিয়ামস খেললে এক ধরনের প্ল্যান নিয়ে খালিদ জামিল আগাবেন, না খেললে যেটা বলছিলাম অন্য ধরনের প্ল্যান নিয়ে আগাবেন। ধরেন গোলকিপিং পজিশনে আসলে বলার অপেক্ষা রাখে না, গুরপ্রীত সিং সান্ধু তিনি আসলে সেই গোলকিপিং পজিশনটাতে খেলবেন। বাংলাদেশের এগেইনস্টে এর আগে 3টা ম্যাচ তিনি খেলেছেন, 2বার তার গোল কনসিড করা আছে। তারপরও ধরেন মানে তার যে হাইট, 6 ফুট 5 ইঞ্চি হাইটের গুরপ্রীত সিং সান্ধু, তাকে বিট করা বাংলাদেশের জন্য একটু হলেও চ্যালেঞ্জিং হতে পারে। তবে এই দলে হামজা চৌধুরী আছেন, এই দলে সমিত সোমরা আছেন বাংলাদেশ টিমে, সুতরাং তারাও জানেন, তারা যে লেভেলে আসলে খেলেছেন, তারাও হয়তো বা জানেন যে কিভাবে গুরপ্রীত সিং সান্ধুকে বিট করতে হয়। সান্ধুও জানেন যে এই ম্যাচটায় হয়তো এশিয়ান কাপ কোয়ালিফায়ারের কোনো ইকুয়েশন নাই, কিন্তু ভারত আর বাংলাদেশ যখনই মুখোমুখি হয় তখনই ব্যাপারটা কত হিংস্র হয়ে যায়, কত মারপিটে হয়ে যায় এই আবহটা, এটা হয়তো তিনিও জানেন। তিনিও নিজের ফুটবল ফেডারেশনের একজন মিডিয়া কর্মীকেও সেই সাংবাদিকের সাক্ষাৎকারে তিনি বলেছেন। এক্স্যাক্টলি। এবং এখন যদি আপনি চলে আসেন ডিফেন্স লাইনটা ইন্ডিয়ার কেমন হতে পারে, আমরা এক্সপেক্টই করতে পারি সেন্টার ব্যাক হিসেবে আনোয়ার আলী এবং সন্দেশ ঝিঙ্গান, এই দুজন আসলে স্টার্ট করছেন। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার আপনার একটা প্লাস পয়েন্ট। উইথ বলে আনোয়ার আলী সুপার, তাকে যদি আপনি খেয়াল করেন তিনি হচ্ছে গিয়ে আপনার উইথ বলে বল প্লেইং সেন্টার ব্যাক, যেহেতু তার যে থ্রু বলগুলো থাকে এইগুলা ধরেন হচ্ছে গিয়ে খুবই ইম্প্যাক্ট ফেলে ইন্ডিয়ার নিচ থেকে খেলাটা বিল্ড আপ করার সময়। এবং সন্দেশ ঝিঙ্গানের কথা তো আপনার নতুন করে বলার আসলে কিছু নাই। সেট পিস ডিফেন্ডিং এও যেমন ইন্ডিয়ার বড় অস্ত্র, সেট পিস থেকে গোল করার ক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়ার অনেক বড় একটা অস্ত্র। এবং যেহেতু আপনার শুভাশিস বোস নাই, তিনি ওই ডিফেন্সিভ লাইনটাকে লিড করেন। এক্স্যাক্টলি, ওই জায়গা থেকে কমান্ডিং জিনিসটা আসলে তার কাছ থেকেই আসে। এবং যেহেতু আপনার শুভাশিস বোস নাই, মোহনবাগানের ফুটবলার, ওই জায়গায় আপনার আকাশ মিশ্রকে দেখা যাবে। আকাশের একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি আপনার তিনি মানে প্রচুর ক্রস, আলটিমেটলি যেটা আপনি চান একজন ফুলব্যাকের কাছ থেকে, ক্রস জেনারেট করা, এবং তার পজিশনে তাকে আসলে বলা হয় ইন্টারসেপশন, ব্লক এবং ক্লিয়ারেন্স স্পেশালিস্ট আইএসএল এ। গেল আপনার লেফট সাইডের কথা, আপনি যদি রাইট সাইডে আসেন সেই নামটা আসলে অনেক পরিচিত। ইনফ্যাক্ট বাংলাদেশ যখন ইন্ডিয়ার এগেইনস্টে ইন্ডিয়ার মাটিতে যে খেললো তখন আপনার রাহুল বেকে খেলেছেন সেন্টার ব্যাক হিসেবে, কিন্তু রাহুল বেকের ন্যাচারাল পজিশন হচ্ছে আপনার রাইট ব্যাক। সুতরাং ধারণাই করা যায় রাহুল বেকে হচ্ছে তাদের রাইট ব্যাকে শিফট করবে হিসেবেও কাজ করবেন, প্লাস হচ্ছে আপনার রাইট ব্যাক থেকে ওই লিঙ্ক আপ গুলোও তিনি করে দেবেন এবং ডিফেন্ডিং এর কাজটাও তিনি করবেন। মিডফিল্ডে না ইন্ডিয়ার হচ্ছে আপনি দেখবেন খুব বেশি মিডফিল্ডার কিন্তু তারা বাংলাদেশে আনে নাই। হ্যাঁ, তারা ডিফেন্সে যতগুলো মানে ইয়াং প্লেয়ারকে ইন্টিগ্রেট করেছে, বিকাশ রয়েছেন, তারপর আপনার প্রামবীর রয়েছেন, সেই জায়গায় হচ্ছে ডিফেন্সে যে তারা মিডফিল্ডে যে তারা হচ্ছে সংখ্যাটা একটু কমে আছে। এবং এই জায়গায় আপনার ধরেই নেওয়া যায় এই দলটার, তারা কি মিডফিল্ডে মানে জায়গাটা ছেড়ে দিচ্ছে যে এখানে বাংলাদেশ ডমিনেট করবে এরকম? তাদের ধরেন স্ট্রংগেস্ট সাইডের
একটা জায়গা হচ্ছে তাদের মিডফিল্ড। ওই জায়গায় না আপনি হচ্ছে মোটামুটি ধারণা করতেই পারেন কারা কারা আসলে খেলবে। সুরেশ সিং ওয়াংজাম এই দলটার হচ্ছে আপনার মিডফিল্ড ইঞ্জিন যদি বলা হয়, তাকে আসলে বলা হয় লিটিল বুল, এল তরিতো লিটিল বুল। মানে তার ওয়ার্ক রেট এমন, এবং হচ্ছে গিয়ে আপনার তার ক্লিয়ারেন্স পুরো মাঠ জুড়ে হচ্ছে গিয়ে আপনি তার খেলা দেখবেন, মানে ডিফেন্সের অর্ধেক নিচ পর্যন্ত আপনি তাকে পাবেন, অ্যাটাকের অর্ধেক ওপর পর্যন্ত আপনি পাবেন তাকে। ওই হাফ স্পেস গুলো থেকে এবং ট্রানজিশনের শুরুটা কিন্তু তার থেকে হয়ে থাকে। এই সুরেশ সিং ওয়াংজামটা হচ্ছে আপনার তাদের মেইন কি প্লেয়ার, নাম্বার 6 হিসেবেও খেলতে পারেন, প্লাস হচ্ছে আপনার নাম্বার 8 বক্স টু বক্স রোলেও আপনি তাকে দেখতে পারেন। এবং তার পার্টনারটা হবে আসলে নিখিল প্রভু ডিফেন্সিভ মিডফিল্ডার। ইনফ্যাক্ট নিখিল প্রভুর হচ্ছে আপনার একটা প্লাস পয়েন্ট হচ্ছে, দেখবেন ডিফেন্ডিং এর সময় সে নিচে নেমে দুই সেন্টার ব্যাকের মাঝখানে যে সে দাঁড়িয়ে আছে, মানে ধরেন যখন তাদের কাছে বল নাই, বাংলাদেশ অ্যাটাক করছে, এই জিনিসটা হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং এই জায়গায় হচ্ছে আপনার মিডফিল্ডে আরো দুইজনের ইনক্লুশন থাকবে, একটা হচ্ছে মহেশ সিং নাওরম, লেফট ফুটেড ফুটবলার, লেফট উইং থেকেই তিনি অপারেট করতে পারেন এমন সম্ভাবনা রয়েছে, বা আপনার তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলানো যায়। এবং ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন তিনি, হোয়াইট প্লে মেকার হিসেবেও তার বেশ ভালো আসলে কার্যকারিতা আমরা ইন্ডিয়া টিমে দেখেছি, আমরা আপনার আইএসএল এ দেখেছি। এবং লেফট সাইড থেকে যদি আপনার মহেশ সিং নাওরম যদি আপনার অ্যাটাকিং মিডফিল্ডার খেলে, মানে মহেশ যদি লেফট সাইড থেকে শুরু করে তাহলে রাইট সাইডে যদি উইলিয়ামসকে পান তাহলে উইলিয়ামসকে শুরু করবেন, এই তো? উইলিয়ামস নাকি চাংতে, এই জায়গায় কিন্তু একটা হচ্ছে আপনার কাহিনী আছে, কারণ চাংতেকে আপনি রাইট সাইড থেকে শুরু করাবেনই, এটা ধরেই নেওয়া যায়। আবার পজিশনাল সুইচও হতে পারে, এবং চাংতেকে যদি আপনি রাইট সাইড থেকে শুরু করান, যদি ওই প্রথমেই বলছিলাম যদি উইলিয়ামস খেলে তখন আপনার উইলিয়ামস থাকবে হচ্ছে সামনে মেইন নাম্বার 9 হিসেবে। আবার যদি উইলিয়ামস না খেলে, উইলিয়ামসকেও তো আপনি হচ্ছে চাইলে অ্যাটাকিং মিড বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলাতে পারেন। এই দলটার আরেকটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছে ব্রিসন ফার্নান্দেজ। আপনি যদি খেয়াল করেন আইএসএল এ, অর্থাৎ আইএসএল তো লাস্ট বার শেষ হলো, এরপর তো এবারের আইএসএল নিয়ে তো জটিলতা চলছে, এখন একটু দোলাচলে আছে। এক্স্যাক্টলি, মানে লাস্ট সিজনের মোস্ট ইমার্জিং প্লেয়ার তিনি হয়েছিলেন। সেই জায়গায় তার 7টা গোল রয়েছে, অ্যাসিস্ট রয়েছে একজন লেফট উইঙ্গারের কাছ থেকে। তো তাকেও হয়তোবা লেফট মিডফিল্ডার বা লেফট উইং এ আপনি তাকে ইন্টিগ্রেট করতে পারেন। তো ওই জায়গাটা আমার মনে হয় মহেশ সিং নাওরাম এবং হচ্ছে ব্রিসনের মধ্যে ওই রোটেটটা করবেন, কখনো তাদেরকে উইং এ দেখবেন, কখনো হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখবেন। এবং আপনার যদি রায়ান উইলিয়ামস না খেলেন, তখন হচ্ছে কি আপনার যেটা ধারণাই করা যায় রাহিম আলী সেখানে স্টার্ট করতে পারেন। রাহিম আলীর গোলও আসলে রয়েছে, রিসেন্ট সিঙ্গাপুরের এগেইনস্টে ম্যাচটাতেই তিনি গোল করেছেন, ওটা আসলে একটু ভাগ্যের জোরেই পেয়েছিল ভারত। হ্যাঁ, ওইটা খানিকটা লাকি গোলেই বলতে হয়। বা হচ্ছে আপনার বিক্রম প্রতাপ সিং, যিনি ভুটানের এগেইনস্টে ম্যাচে 2টা গোল করেছেন। এই হচ্ছে কি আপনার মোটামুটি লাইন আপ। বাট এই ইন্ডিয়া টিমের মানে ডু অর ডাই হিসেবে বাংলাদেশের যে কাজটা করতে হবে, সুরেশ সিং ওয়াংজামকে আপনার আটকাতে হবে আপনার মিজো ফ্ল্যাশ খ্যাত সেই চাংতেকে, মানে মিজোরাম থেকে উঠে আসে। তো আমি একটা জিনিস পড়ছিলাম যে তার নাকি আপনার হচ্ছে স্পিড 35.6 কিলোমিটার পার আওয়ার, ফুটবল মাঠে তিনি এই স্পিড জেনারেট করে থাকেন এই চাংতে। আর এই স্কোয়াডটাতে ভারতের যে স্কোয়াডটা ঢাকায় এসছে এবার, একটা মাত্র প্লেয়ার এই চাংতে যার এই ঢাকার এই মাঠটাতে খেলার অভিজ্ঞতা আছে, আর বাকি কারোই এইভাবে অভিজ্ঞতা নাই, মানে ন্যাশনাল টিমের হয়ে অভিজ্ঞতা নাই। হয়তো সন্দেশ জিঙ্গানরা হচ্ছে আন্ডার 23 টিমের হয়ে খেলেছিল এই বাংলাদেশের মাটিতে। এক্স্যাক্টলি, এবং দেখা যাক ইন্ডিয়া টিমের বেশ কিছু জিনিসই তো আসলে আমরা দেখছি। তো শেষ পর্যন্ত তারা এই লাইন আপটা নিয়ে কিভাবে বাংলাদেশের এগেইনস্টে তাদের নিজেদেরকে প্রস্তুত করছে। এবং যেটা বলছিলাম যে খেলা পরের দিন রাত 8টায় ইন্ডিয়া টিম প্র্যাকটিসটা তারা শুরু করেছে আগের দিন সকাল 8:30টার সময়। হয়তোবা প্রেস কনফারেন্সে কোচের সাথে কথা বলে আমরা জানতে পারবো ঘটনাটা আসলে কি ঘটেছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.